নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আমি দিব্যেন্দু সরকার। আজকে সোজা কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি বিশিষ্ট অধ্যাপক তথা প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর স্বপন কুমার লাহাকে। আমরা আজকে আলোচনা করব যে কেন্দ্রীয় সরকারের যে নোট বাতিল ইস্যু, সেই নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। সেই তোলপাড় নিয়ে গোটা গ্রামে গঞ্জে পাড়ায় সর্বত্র আলোচিত বিষয় কি হবে, এর সুফল কি, এর কুফল কি, আমরা সেই বিষয়ে আলোচনা করব আপনাদের স্বপন কুমার লাহার সঙ্গে। স্যার, ইন্ডিয়ান ইকোনমিক্সে যে ডিমনিটাইজেশন যে প্রচলন ব্যবস্থা, এইটা কিভাবে প্রভাব ফেলছে? প্রথমে আমি বলি ডিমানিটাইজেশনটা কি। ডিমানিটাইজেশন কথার অর্থ হচ্ছে, বাংলা বলা হচ্ছে বিমুদ্রায়ন বা অবমুদ্রায়ন। অর্থাৎ যে প্রচলিত যে কারেন্সি, যেগুলো আমাদের লিগাল টেন্ডার মানি, সেগুলো আমাদের যেগুলো আমরা দিয়ে কেনাকাটা করি, যা লেনদেন করি, সেগুলোকে তুলে নেওয়া। এখন বর্তমানে আমাদের সরকার যে 8ই নভেম্বর 2016-তে যে ঘোষণাটা করলেন প্রধানমন্ত্রী, যে 500 টাকার এবং 1000 টাকার নোট বাতিল হবে। অতএব এখানে ডিমানিটাইজেশন বলতে পুরো টাকাগুলো তুলে নিচ্ছে না, ওই পার্টিকুলার ওই উচ্চ মূল্যের দু ধরনের নোট, ওটাকে উনি তুলে কালো টাকাকে ধরতে চাইছেন বা কালো টাকাকে উদ্ধার করতে চাইছেন, এই আর কি। নোট বাতিল ইস্যুতে আপনি বলছেন যে কালো টাকা উদ্ধার করতে চাইছেন। উনি মানে কালো টাকাটা কিভাবে উদ্ধার করতে চাইছেন? কোথা থেকে এই কালো টাকা আসছে? কালো টাকা বক্তব্য, হ্যাঁ, কালো টাকা তো একদিনে হয়নি। আজকে যে সারা বিশ্বেই কালো টাকাটা প্রত্যেক দেশেই আছে, আমাদের ভারতবর্ষেই নয়, পৃথিবীর সব দেশেই কালো টাকা আছে। হ্যাঁ, কম বেশি সব দেশেই আছে। তবে আমাদের ভারতবর্ষে যে কালো টাকার সৃষ্টি হয়েছে, সেটা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে খাদ্যশস্যের যে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে, যে অতিরিক্ত বা মজুত করে সেগুলোকে বেশি দামে বিক্রি করে, সেই থেকে যে কালো টাকার সৃষ্টি হলো, সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কালো টাকায় ছেয়ে গেছে। অর্থাৎ ঠিক রেলের যেমন দুটো লাইন থাকে, ঠিক একটা সাদা টাকার লাইন আর আমাদের কালো টাকার লাইন, এইভাবে একটা সমান্তরাল অর্থনীতি ভারতবর্ষে আজকে বিগত 70 বছর ধরে হয়ে আসছে, যার ফলে একটা কালো টাকার পাহাড় আমাদের ভারতবর্ষে এসে জমেছে। এই কালো টাকার পাহাড়কে ভাঙবার জন্য আগে অনেক রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেমন ঠিক 1946 সালে একবার নেওয়া হয়েছিল, স্বাধীনতা লাভের পরই 1951 সালে একবার নেওয়া হয়েছিল, তারপর 1976 সালে 77 সালে যখন জনতা সরকার মোরারজি দেশাই ছিলেন, উনি তখন উচ্চ মূল্যের 1000 এবং 5000 এবং 10,000 টাকার নোট বাতিল করেছিলেন, কিন্তু উনি সাকসেসফুল হতে পারেননি। এই হচ্ছে ব্যাপার। তার পরবর্তীকালে নোট বাতিলের ব্যাপারটা কিন্তু এলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের মোদির আমলে। এই হচ্ছে ব্যাপারটা। কালো টাকা তো ধরুন একদিনে হয়নি, না, ধীরে ধীরে দীর্ঘদিন ধরে বড় বড় ব্যবসাদার থেকে শুরু করে বহু মানুষ এই কালো টাকার সঙ্গে যুক্ত আছে। তা আপনার কি মনে হয় যে মোদি বা কেন্দ্রীয় সরকার এই কালো টাকা উদ্ধার করতে সক্ষম হবে, বা সমস্ত কালো টাকা কি উনি পেতে পারেন? না, প্রথম বলেনি যে এখানে কালো টাকাটার উৎপত্তির কারণটা কি। কেউ ভাবছে, আমরা বলি যে আনঅ্যাকাউন্টেড মানি, অর্থাৎ আয়কর কর্তৃপক্ষকে যে টাকাটা দেখানো হয় না, সেটাই কালো টাকা। কিন্তু সেটাই কালো টাকা নয়, কারণ অনেক সময় অসৎ উপায়ে বা সৎ উপায়ে দুভাবেই কিন্তু যদি আমরা আয়কর কর্তৃপক্ষকে যদি আমরা করটা না দেখাই, তাহলে পরে যে টাকাটা থাকছে এবং সেই টাকাটাকে দিয়ে যদি আবার চোরা কারবার করা হয়, আবার কোনো দ্রব্য মজুত করে রাখা হয়, বেশি দামে বিক্রি করা হয়, বা বেনামে সম্পত্তি কেনা হয়, আবার যে মূলধনী যে লাভ সেটা সরকারকে না দেখানো হয়, অর্থাৎ কর না দেওয়া, এখান থেকে কিন্তু কালো টাকাটা বাড়ছে। ওই জন্য বলা হয় যে ব্ল্যাক মানি বিগেস্ট ব্ল্যাক মানি, অর্থাৎ কালো টাকায় আবার কালো টাকা বাড়াচ্ছে, অর্থাৎ বংশবৃদ্ধির মতো। সেই ছাড় পোকার যেমন বংশবৃদ্ধি হয়, সেরকম কালো টাকার বংশবৃদ্ধি হচ্ছে। এখন এইখানে উনি যেটা করলেন, যেটা আমরা এই কয়েকদিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে উনি যেটা করলেন, এটা কালো টাকা ধরা উদ্ধারের একটা মাত্র পদক্ষেপ। এটাই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নয়, এটা একটা পদক্ষেপ, এবং এই পদক্ষেপটা খুবই দুঃসাহসিক, কিন্তু এটাই যথেষ্ট পদক্ষেপ নয়। কারণ কালো টাকাকে ধরবার আরো অনেক পদ্ধতি আছে, সেগুলোকে শুদ্ধ নিয়ে যদি একসঙ্গে উনি করতেন, তাহলে হয়তো বলা যায় না কিছুটা হতো। এটা একটা ব্যাপার। আর কি কি পদ্ধতি থাকতে পারে কালো টাকার? না, কালো টাকাকে উদ্ধার করার এটা যেমন একটা পদ্ধতি, এছাড়া যেমন কর কাঠামোর আমাদের সংস্কার এটা দরকার। কারণ
আমাদের দেশে যে উচ্চ হারে কর দেওয়া হচ্ছে, উচ্চ হারে করটা যে আদায় করা হয়, এই উচ্চ হারের করটা বেশি বলেই অনেকে করটা ফাঁকি দিতে চাইছে। এখানে একটা যদি মিডিয়াম একটা করের ব্যবস্থা থাকতো তাহলে অনেকেই কর দিত। হ্যাঁ, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে বিভিন্ন জায়গায় যে নিয়ন্ত্রণগুলো করা হচ্ছে, হ্যাঁ, যেমন এটা নিয়ে জানা চলবে না, এটা করা চলবে না, এটা করা, এই যে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, এই কন্ট্রোলটা অনেক সময় দেখা যাচ্ছে উপরে উপরে যতটা আমরা নিয়ন্ত্রণ দেখাচ্ছি কিন্তু সেটা ঠিক নিয়ন্ত্রণ হচ্ছে না। অর্থাৎ তার যে ফাঁক ফোকর দিয়ে অনেকেই কিন্তু তার কালো টাকার জন্মাচ্ছে বা কালো টাকার সৃষ্টিতে সুযোগ করে দিচ্ছে। যেমন ধরা যাক, এই যারা আয়কর কর্তৃপক্ষের কাছে আমি হয়তো আমার যে ইনকামটা আমি দেখালাম, অতএব আমার ইনকামটা আমি যতটা ট্যাক্স দেবার আমি দিলাম, কিন্তু একজন সৎ উপায়ে রোজগার করছেন, হয়তো সেটা তার নৈতিক, যেমন একজন ডাক্তারবাবু তিনি চিকিৎসা করবেন, এটা তার একটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য বা সামাজিক কাজ, কিন্তু তিনি যে রোজগারটা করলেন তার হয়তো সবটা তিনি আয়করে দেখালেন না, সেটা একটা দিক। বা কেউ যদি এটা এটা যেমন দেখালেন, এটা যেমন তার বাড়লো, আবার কেউ যদি ওই টাকাটা নিয়ে কোনো মানে রিয়েল এস্টেট, অর্থাৎ আবাসন বা এই যে ফ্ল্যাট কেনা বা সম্পত্তি কেনা, সোনা কেনা বা মূল্যবান অলংকার টলংকার ইত্যাদি কেনা, এইভাবে তার যদি প্রপার্টি তৈরি করে, হ্যাঁ, তাহলে সেখানেও কিন্তু কালো টাকার একটা ইয়ে থেকে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কালো টাকার আবার কালো টাকাকে বাড়াচ্ছে। এবং সব থেকে বড় কথা যে আমাদের একবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত দেখা যাচ্ছে যে যেখানেই আমরা যে কোনো দ্রব্য উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছি সেখানে কিন্তু একটা মাঝে কমিশন বা দালালি বা কাটমানি ইত্যাদি ব্যাপার থেকে যাচ্ছে। যেমন যারা রাস্তাঘাট তৈরি করে, বিল্ডিং তৈরি করে, যারা প্রমোটারি ব্যবসা করে, তারা যখন বিল পাস করিয়ে নেয়, তারা তখন উচ্চপদস্থ যারা অফিসার তাদেরকে কিছু ঘুষ টুস দিয়ে তারা সেই বিলটা পাস করিয়ে নিচ্ছে। অথচ দেখা গেল যে সে পুরো কাজটাও ঠিক মতো করে করলো না। যেমন ধরা যাক একটা 10 কোটি টাকার প্রজেক্ট, সেখানে সে হয়তো 5-6 কোটি টাকায় শেষ করে আর 1 কোটি টাকা কাউকে ঘুষ দিয়ে দিল, দিয়ে বাকি টাকাটা তার হাতে কালো টাকা চলে এলো। অতএব ওই 3 কোটি টাকা যদি তার থেকে যায়, তাহলে সেই 3 কোটি টাকা দিয়ে আবার সে চোরা কারবার করবে, আবার কিছু মজুত করে রাখবে। এবং আজকাল এই যে আমরা চিট ফান্ড যেগুলো আমরা বলছি, অসংগঠিত ক্ষেত্রে যে আমাদের চিট ফান্ডগুলো অলিতে গলিতে গজিয়ে উঠেছে, এগুলো কিন্তু একটা কালো টাকা তৈরির একটা জায়গা। কারণ সেখানে যারা টাকা রাখছে তারা কিন্তু অধিকাংশই সেই কালো টাকাগুলোকেই নিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই যে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে এই যে বা দক্ষিণ ভারতের নিধি, চেট্টিয়ার, মুলটানি শ্রপ, এরকমভাবে কিছু অসংগঠিত কিছু মানে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বলা হয় এগুলো ঠিক ব্যাংকের মতনই কাজ করছে, অথচ এগুলো অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। এরা কি করে না, ওরা ওই যারা চোরা কারবার করে, যারা মজুদ করে, সেই মজুদদারদের চড়া সুদে তাদেরকে ধার দেয়, এবং সেই চড়া সুদে যখন ধার দিচ্ছে তারা জিনিসটাকে নিয়ে তারা আবার সেই জিনিসগুলোকে আবার বেশি দামে বিক্রি করছে, করে এইভাবে মানে মাল্টিপ্লায়ার প্রসেসে, যাকে আমরা বাংলায় বলি গুণক প্রক্রিয়াতে বা গুণিতক হারে কিন্তু কালো টাকাটা বেড়ে যাচ্ছে। এবং এই কালো টাকাটাই কি করছে যে তারাই এই আমাদের অর্থনীতিতে যারা প্রকৃত সৎ উচ্চপদস্থ কর্মচারী তাদেরকেও প্রলোভন দেখিয়ে তাদেরকেও কিন্তু অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে, বাধ্য হচ্ছে, তারা খানিকটা বাধ্যও হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব এইখানে যে আমাদের যে মোদী সাহেব যেটা করতে চেয়েছেন, এটাকে যেভাবে উনি করতে চাইলেন অন্যান্য জায়গাগুলো কিন্তু আটঘাট না বেঁধে তিনি করলেন। এটা আমি মনে করি, আমি যে ব্যক্তিগতভাবে মনে করি যে উনি যদি উচ্চমূল্যের নোট যেটা বাতিল করেছিলেন, কিন্তু আরও যে নোটগুলো আছে সেই নোটগুলোর কথা ভাবা উচিত ছিল। হ্যাঁ, এইভাবে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আজকে কালো টাকার একটা সমান্তরাল অর্থনীতি, সাদা টাকার পাশাপাশি একটা কালো টাকার যে একটা সমান্তরাল অর্থনীতি আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে গ্রাস করছে, এবং এর ফলে আমাদের অর্থনীতির অবস্থা কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। আয় বৈষম্য বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, কারণ এক শ্রেণীর লোক দেখছে জিনিসপত্র মানে মজুত করে রেখে বেশি দামে চড়া দামে বিক্রি করব, এই যে প্রবণতাটা এটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা আসছি, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা এক্ষুনি ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে। সঙ্গে দেখুন নিউজ 7 দিন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি।
এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন, আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা চলে যাব আজকের সোজা কথার মূল অনুষ্ঠানে। আচ্ছা স্যার, জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই যে এর থেকে যে 3% কমে গেছে ব্যবসায় কৃষি ক্ষেত্রে, এর প্রভাবটা কিভাবে পড়বে গোটা দেশে? অবশ্যই পড়বে, কারণ আমাদের অর্থনীতির উন্নয়নের একটা মূল কথা হচ্ছে জিডিপিটাকে বাড়াতে হবে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাকে আমাদের বাড়ানোই হচ্ছে অর্থনীতির উন্নয়নের একটা মূল কথা। তা সেখানে যেখানে আমাদের ইয়ারলি অর্থাৎ পার অ্যানাম বা বার্ষিক আমাদের 5 থেকে 6% বা 7% জিডিপি বাড়ানোর কথা, সেখানে যদি হঠাৎ করে এই 15 দিনের মধ্যেই, এই মাত্র 15 দিন এই ঘোষণাটা হয়েছে, তার ফলে যদি 3% জিডিপি কমে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির যে হাল আরো খারাপ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে আমাদের জিডিপি রেটটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথটা যেটা হচ্ছে সেটা বেশিরভাগই কিন্তু আমাদের সেবাবাহিত অর্থাৎ সার্ভিস সেক্টর, তথ্য প্রযুক্তি ওখান থেকে আসছে, ব্যাংকিং সিস্টেম থেকে আসছে, বা অন্যান্য যে পরিষেবাগুলো আছে, হ্যাঁ, এলআইসি, বিমা ব্যবসা, সেইখান থেকে কিন্তু আমাদের বিশেষ করে তথ্য প্রযুক্তি আজকে আমাদের একটা ভালো জিডিপি বাড়াতে সাহায্য করছে। কারণ আমাদের প্রায় বর্তমানের 2015-16 যা স্ট্যাটিস্টিক্স সেখান থেকে আমরা যেটা পেয়েছি, সেখানে প্রায় 62% আমাদের ওই সার্ভিস সেক্টর থেকে আসছে। সেখানে আমাদের কৃষিক্ষেত্রে আসছে 14.5%, আর বাকিটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা যে ইন্ডাস্ট্রি ক্ষেত্র থেকে। তা এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে এই 15 দিনে যদি এই 3% জিডিপি সত্যি প্রকৃতই কমে যায়, তাহলে কিন্তু আমাদের যারা খুব নিচু স্তরের কৃষিজীবী, শ্রমজীবী এবং সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত, একবারে নিম্ন মধ্যবিত্ত এবং একবারে খেটে খাওয়া যারা মানুষ, তাদের কিন্তু মানে অনেক দিক থেকেই তাদের বাধা আসবে এবং সব থেকে তাদের জীবনযাত্রার যে মান সেটা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ তারা এমনি তাদের এই কয়েকদিনই দেখা যাচ্ছে তাদের যেটুকুই টাকা পয়সা ছিল সেটুকু তারা বাজারে লেনদেন করতে পারেনি, হ্যাঁ। আর যেখানে আমাদের বলা হচ্ছে যে এই এগুলো সব অনলাইনে আমাদের সব টাকা পয়সা দিতে হবে আর হবে, এগুলো তো একটা খুব কথা। কারণ আজকে প্রত্যন্ত গ্রামগুলোই সেখানে না আছে ব্যাংক, না আছে কোনো মোবাইল পরিষেবা, না আছে বিদ্যুৎ পরিষেবা, তার এই সব জায়গায়। এবং সব থেকে আর একটা বড় কথা হচ্ছে যাদিকে বলা হচ্ছে তারা অধিকাংশই অশিক্ষিত ও অজ্ঞ। আমি যদি শিক্ষিত হলেই যে সে সব কিছু পারবে এমন কিছু নয়, এবং এই অজ্ঞ অশিক্ষিত এই মানুষগুলো তারা ওইভাবে অনলাইন ট্রেডিং বা ওই যে প্লাস্টিক মানির কথা একটা উনি বলছেন এগুলো ব্যবহার করতে হবে, কিন্তু আমরা তার পরিকাঠামো কথা করতে পেরেছি। আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের কথা ভাবতে হবে। আজকে আমাদের ভারতবর্ষে প্রায় 6 লক্ষ গ্রাম আছে। এই 6 লক্ষ গ্রামের, হ্যাঁ, সেখানে আমরা কতটা সেই পরিষেবা দিতে পেরেছি তার উপরে নির্ভর করবে যে আমরা ওইভাবে ওই ক্যাশলেস ট্রানজ্যাকশন, যেটা উনি বারবার বলছেন যে ক্যাশলেস ট্রানজ্যাকশন করো, প্লাস্টিক মানি, হ্যাঁ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ট্রেডিং ইত্যাদি। কিন্তু অনলাইন ট্রেডিংটা তো সবার পক্ষে সম্ভব নয়। অতএব এই জায়গাটা আমাদের ভাবতে হবে। এবং এই কয়েকদিনের মধ্যেই আমরা বাজারে গিয়ে দেখছি, হ্যাঁ, মাছ কিনতে গিয়ে তারা যখনই আমি 2000 টাকার নোট দিচ্ছি, বলছে বাবু আমি তো ফেরত দিতে পারবো নি, আমি তখন মাছ না কিনিয়ে আমাকে ফিরে আসতে হচ্ছে, হ্যাঁ। বা আবার অন্যান্য শাকসবজি সেগুলো তাই, ফলের দোকান সেখানেও তাই। অর্থাৎ আমরা যেটা একটা খুব সাদা বাংলায় যেটা বলি যে সাধারণভাবে যে বিক্রি কেনাবেচাটা হচ্ছিল সেটা কিন্তু অনেকখানি কমে গেছে। হয়তো এটা
ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে এইভাবেতে এই মানে হঠাৎ করে টাকাটাকে তুলে নিয়ে, অবশ্য এই ধরনের করতে গেলে একটা হঠাৎ উদ্যোগই নিতে হয়, কিন্তু যদি মানি সার্কুলেশনের অর্থাৎ টাকাটা ফেরত দেওয়ার জন্য যে পরিকাঠামোটা দরকার ছিল সেটাকে যদি নিয়ে করতেন তাহলে হয়তো এতটা মানুষ অসহায় মানে টাকার হতো না। জোগানটা। টাকার জোগানটা যদি ঠিক মতো দিতেন যে আমি দুদিনের মধ্যেই টাকাটা ফেরত পেয়ে যাব, তাহলে কিন্তু তাদের এই কেনাকাটার ব্যাপারে এতটা আসতো না। বা এই প্রতিদিন যে লাইন পড়ছে, প্রতিদিন লাইন দিয়ে তাদেরকে সারাদিন তাদের সময় নষ্ট হচ্ছে, খেটে খাওয়া মানুষ তারা সারাদিন সময় নষ্ট করে দাঁড়িয়ে থাকবে। এমনকি আজকে সব থেকে খুব দুঃখজনক ঘটনা, এই কাগজেই পড়ছিলাম, যে টিভিতেও দেখছিলাম যে অনেক লোক মারা গেছে। একটা ভাবুন তো, একটা মানুষের আমরা জীবন দিতে পারি না, আর সেখানে একটা মানুষ টাকা তুলতে গিয়ে মানুষ মারা যাবে। মারা যাচ্ছে। হ্যাঁ, দুঃখের এটা কি ধরনের ব্যবস্থা? একদম। তাহলে আজকে এই ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোর ব্যবস্থা না করে আমরা কালো টাকা ধরতে নামলাম, এটা কি করে হয়? আমি তো মনে করি যে পদ্ধতিগত একটা প্রচণ্ড ভুল হয়েছে। এই পদ্ধতিগত ভুলটা যদি উনি আরও আগে থেকে ভাবতেন যে কিছু 500 টাকার বা 1000 টাকার নোট এগুলোকে আরও আগে থেকে ছাপানোর ব্যবস্থা করে, হ্যাঁ, উনি গোপনই করতেন, কারণ এইসব জিনিস তো জানিয়ে করা যায় না। জানালেন আমি একটা পুলিশ, আমি যদি একটা চোরকে ধরতে যাই, আমি যদি আগেই বলি চোর তোমাকে আমি ধরতে যাচ্ছি, সে তো আমাকে ধরা দেবে না। কালো টাকা ধরার জন্য এটাই করতে হয়, গোপনই করতে হয়, খুব গোপনই রাখতে হয়, এটা সব ঠিক আছে। কিন্তু এই যে আমাদের যে গ্রামাঞ্চলে যে মানুষগুলোর যে এই অসহায় অবস্থাগুলো বা হয়রানি হওয়া, এগুলো কিন্তু অনেকের কাছে খুব দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়ায়। আচ্ছা ধরুন ভারতবর্ষের গ্রাম প্রধান, হ্যাঁ অবশ্যই 6 লক্ষ মতো গ্রাম আছে। মোদিজি যেটা বলছে প্লাস্টিক মানি ব্যবহার করো, হ্যাঁ। এই যে গ্রামীণ এলাকায় একদম প্রত্যন্ত গ্রামে তারা তো প্লাস্টিক মানি কি জানেই না, তারা কিভাবে সম্ভব? মানে এই যে বেশি বেশি করে বলছে প্লাস্টিক মানি ব্যবহার করতে হবে, শহরাঞ্চল ঠিক আছে, মফস্বল ঠিক আছে, কিন্তু পাড়ায় গ্রামে এইসব যারা আনএডুকেটেড, যারা লেখাপড়া বেশি জানে না, কিংবা যারা হয়তো জানেও কিন্তু এই আধুনিকতায় তারা ঠিক অভ্যস্ত না, এখন তো কিভাবে তারা মোকাবিলা করবে? এখন মোকাবেলা করার ব্যাপারটা হচ্ছে এখন এটা তো কোনো জিনিস তো জোর করে ইম্পোজ করলে হয় না। হ্যাঁ, আমি হয়তো পারি বা আপনি পারেন, আপনি ব্যবহার করলেন, কিন্তু যে চাষি বা একজন একটা লেবার, ডে লেবার বা একজন রিক্সাওয়ালা, সে ওই রকমভাবে প্লাস্টিক মানি কী করে ব্যবহার করবে? তাহলে সাময়িকভাবে যে তার অসুবিধাটা সৃষ্টি হবে, সাময়িকভাবে আমি ধরে নিলাম যে হয়তো তাকে শিখিয়ে নেওয়া হবে, কিন্তু শিখিয়ে নেওয়া বলে দেখলো কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, ব্যবহার করতেই পারবে না। ব্যবহার করাটা এত সহজ জিনিস নয়, কারণ ভুলভাল টিপে দিলে তার ঠিক মতো হবে না। হ্যাঁ, অতএব সেই জায়গায় কিন্তু একটু ভাবা উচিত যে প্রত্যন্ত গ্রামগুলোয় আমরা সেই পরিষেবাটা কতটা দিতে পেরেছি। আজকে যদি সত্যি আমরা শহরের মতো বা মফস্বল টাউনের মতো এইসব জায়গাগুলোয় যদি আমরা প্রকৃত অর্থেই এরকম একটা পরিকাঠামো তৈরি করতে পারতাম বা তাদেরকে আগে থেকে ট্রেনিং দিয়ে তৈরি করতে পারতাম, তারপরে তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কারণ এখন দেখা যাচ্ছে যে এটিএম কাণ্ড, হ্যাঁ, এটিএম একটা সুবিধাজনক, আপনি যখন খুশি আপনার সুবিধা মতন, অবশ্যই, কিন্তু দেখা যাচ্ছে যে এটিএম কাণ্ড ঘটে যাচ্ছে, আপনার এটিএম এর গোপন পাসওয়ার্ড কোন রকম বা কিভাবে জানতে পেরে আপনার সব টাকা তুলে নিচ্ছে, এটা একটা বিশাল অসুবিধা তো হচ্ছে। অনেকের টাকাতে এরকম হ্যাক হয়েছে, লক্ষ লক্ষ টাকা উঠে চলে গেছে। হ্যাঁ, এটা তো একটা ঘটনা। আর আপনাকে যেটা বলছি ডিমনিটাইজেশন, যেটা যে উদ্দেশ্যগুলো ছিল কালো টাকা ফিরিয়ে দেওয়া বা একটা কুক্ষিগত বা টেররিস্ট সন্ত্রাসবাদের হাতে চলে যাচ্ছে, এইগুলো কিভাবে মানে ফিরিয়ে আনতে পারবে, এটা নিয়ে একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা একটা ভালো দিক। এটা কিন্তু প্রকৃতপক্ষে যদি কালো টাকাটাকে উদ্ধার করা যায়, মানে আমাদের যেটা এখন ধরা হচ্ছে তো দেশের মধ্যে কালো টাকাটা, হ্যাঁ, উনি যেটা বলেছিলেন কাশ্মীর সমস্যা, হ্যাঁ, উনি যেমন যেটা বলেছিলেন যে আমার সুইচ ব্যাংকে যারা টাকা আছে সব ফেরত নিয়ে আসবো, সেটা না করে উনি দেশের মধ্যে কালো টাকাকে সরাতে চাইছেন। এখানে ভালো দিক বলতে যেটা আমি বুঝেছি বা আমরা বুঝি, হ্যাঁ, সেটা প্রথম কথা হচ্ছে যে উচ্চ মূল্যের নোট বাতিল করলে এই যে আজকে যে জাল টাকা, আমাদের এই সাদা টাকার সঙ্গে কিন্তু অনেক জাল টাকা এসে গেছে, ধরাও পড়ছে, সেই জাল টাকাগুলো কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। এর ফলে উগ্রপন্থীরা এই সমস্ত টাকা নিয়েই কিন্তু তারা তাদের খাবার দাবার থেকে বা তাদের গুলিগালা বন্দুক টন্দুক বা যা সমস্ত অস্ত্রশস্ত্র কেনে, তারা কিন্তু এই টাকা থেকেই কিনছিল। তারা সাময়িকভাবে এই যে উগ্রপন্থীদের যে কার্যকলাপ আজকে এই কাশ্মীর থেকে আরম্ভ করে এটা কিন্তু অনেকটাই দমানো যাবে, এ বিষয়ে সন্দেহ নেই। এটা যে ভালো, অবশ্যই ভালো পদক্ষেপ। আর জাল টাকাগুলো একদম চলে যাচ্ছে, তার ফলে জাল টাকা দিয়ে যারা অতিরিক্ত ভোগ বিলাসে জীবনযাপন করছিল,
হ্যাঁ, উচ্চভাবে জীবনযাপন ভোগ বিলাস করছিল, সেটা তারা করতে পারবে না। এইটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। এটা কিন্তু মানতেই হবে যে কালো টাকা উদ্ধারের করতে গিয়ে যে আমরা যখনই ওই কালো টাকাটা অ্যাকচুয়ালি উচ্চ মূল্যের নোটগুলো আমরা বাতিল করতে পারবো বা উদ্ধার করতে পারবো, তাহলে কিন্তু এই যে জাল টাকা পাশাপাশি উগ্রপন্থীদের যে কার্যকলাপ সেটা কিন্তু অনেকখানাই আমরা দমন করতে পারবো, এ বিষয়ে সন্দেহ নেই। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে যে যারা জাল টাকা তৈরি করছে তাদের কাছেও তো উন্নত মানের প্রযুক্তি আছে। তাহলে আজকে হয়তো দেখা গেল যে কড়াকড়ি করে বা কঠোরতা নানা রকম নিয়ে করা গেল, কিন্তু আমাদের ওই যে আমাদের বর্ডার লাইন থেকে কিভাবে টাকাগুলো আমাদের দেশে চলে আসছে, তাহলে সেখানে আমাদের যে নিয়ন্ত্রণ রেখা যেখানে আমাদের আছে বর্ডার লাইন, তা সেখানে কি ঠিকমতোভাবে আমরা পাহারা দিতে পারছি না? সেই টাকাগুলো কিভাবে চলে আসছে আমাদের কাছে? আমরা ফিরে আসছি যে হাই ভ্যালু কারেন্সি এই প্রশ্ন নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে সঙ্গে থাকুন নিউজ 7 দিন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যে আলোচনায় ছিলাম সোজা কথায় যে হাই ভ্যালু কারেন্সি নোট, এই যে এখন এই বর্তমান চলতি বাজারে কতটা উপযুক্ত? কারণ এই যে 2000 টাকা 2000 টাকা নিয়ে যাচ্ছে বাজারে, আমি গরিব মানুষ, আমার খুব জোর 300 টাকা কি 400 টাকা বাজার হলো, আমাকে ফেরত দিতে পারছে না। এটা একটা বিরাট সমস্যা। আপনি মানে এটা কতটা উপযুক্ত? আচ্ছা, এখন আমাদের যে লেনদেনের ক্ষেত্রে আমাদের 1 টাকার কয়েন, 1 টাকা থেকে বিভিন্ন কয়েনগুলো আছে, কয়েন যেগুলো, এবং 1 টাকার নোট, এগুলো আমাদের খুচরো মুদ্রার দরকার। কারণ যদি কারো 3 টাকার জিনিস কেনে আর যদি 5 টাকার নোট দেয়, তাকে 2 টাকা ফেরত দিতে হবে। এই যে 1 টাকার নোট এবং খুচরো মুদ্রাগুলো আমাদের অর্থ দপ্তর ছাপে, আর বাকি 2 টাকা থেকে মানে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট যেগুলো, এই নোটগুলো 50, 100, 500, 1000 বা এখন আবার 2000 টাকা ছাপা হয়েছে, এই নোটগুলো ছাপবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ টাকা ছাপানোর একমাত্র অধিকার আছে রিজার্ভ ব্যাংকের। এবং টাকা ছাপানোর জন্য আমাদের একটা নিয়ম আছে যে 115 কোটি টাকা মূল্যের সোনা আর 85 কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জমা রেখে রিজার্ভ ব্যাংক টাকা ছাপে। এখন যেটা মেন হচ্ছে, যেটা আপনি প্রশ্ন করেছেন যে হাই ভ্যালু কারেন্সি, তাহলে হাই ভ্যালু কারেন্সি বলতে আমরা 3টে পাচ্ছি, একটা 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট, একটা 2000 টাকার নোট। এখন আপাতত আমাদের বাজারে 2000 টাকার নোট একটু সচ্ছল হয়েছে, এটিএম থেকে অনেকে আপাতত পাচ্ছে। এখন একটা মজার জিনিস হচ্ছে, বা যেটা বিপদেরও কথা, যে আজকে যারা খুব গরিব মানুষ, যারা একেবারে গ্রামের প্রত্যন্ত একজন চাষি বা একজন শ্রমজীবী মানুষ, তার কাছে যখন 2000 টাকা তাকে দেওয়া হলো, বা সেই হয়তো 2000 টাকা সেই ব্যাংক থেকে পেলো, বা যে কোনোভাবেই সে 2000 টাকা পেলো, বা মজুরি হিসেবেই 2000 টাকা পেলো, তাকে যখন তার মালিক 2000 টাকা তাকে দিচ্ছে, এই 2000 টাকা নিয়ে সে যখনই চাল ডাল তেল নুন কিনতে যাচ্ছে, হ্যাঁ, বা যাই কিছু তার ভোগ্য সামগ্রী কিনতে যাচ্ছে, সে কিন্তু প্রচন্ড অসুবিধায় পড়ছে। কারণ আপনি 2000 টাকা নিয়ে যাচ্ছেন, আমিও 2000 টাকা নিয়ে যাচ্ছে, কোনো একজন শ্রমজীবী মানুষও নিয়ে যাচ্ছে, একজন কৃষকও নিয়ে যাচ্ছে। তাহলে সবাই যদি 2000 টাকার লোন নিয়ে যায়, তাহলে যে বিক্রেতা, সে মাছ বিক্রেতাই হোক, ফল বিক্রেতাই হোক, বা শাকসবজি বিক্রেতাই হোক, বা চাল ডালের বিক্রেতাই হোক, যে কোনো বিক্রেতাই হোক, তার পক্ষে সবাইকেই কিন্তু এই খুচরো ফেরত দিয়ে তাকে কিন্তু কখনোই সন্তুষ্ট করাও যাবে না, বা তাকে জিনিস কিনতে সুযোগ দেওয়াও যাবে না। অতএব এটা আমি মনে করি
যে এই 2000 টাকার এই নোটগুলোর পরিবর্তে উচ্চ মূল্যের হাই কারেন্সি না করে এই 500 টাকার নোটটা অন্তত আমাদের বেশি করে চালু করাটা বেশি দরকার। মানে ঠিক এই সময় হ্যাঁ। আপাতত 500 টাকার নোটটাকে বেশি সার্কুলেট করা আমাদের দরকার। এতে কি হচ্ছে, আমাদের সমন্বয় সাধন অভাব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা আমাদের কোঅর্ডিনেশন থাকছে না, বিক্রেতা ক্রেতা হ্যাঁ। আরো সব যারা আছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন হ্যাঁ, অবশ্যই কোনো সময় দেখা যাচ্ছে যে দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, সংঘর্ষ লেগে যাচ্ছে, একটা অস্থির পরিস্থিতি। তা আমরা চাইছি যে 500 টাকার নোটটা এখন আসুক বাজারে। অবশ্যই। হ্যাঁ, তা এই যে এই সময়টা যে বলছেন যে গ্রামের যে ম্যাক্সিমাম যে ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, যারা অনেকটা লেখাপড়া শেখেননি বা আনএডুকেটেড বা এই বিষয়ে তারা একদম পারদর্শী নয়, তারা এই কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে নিয়মগুলো, যে ছাড়ের সুযোগ, কৃষিক্ষেত্রে ছাড়ের সুযোগ বা আদার্সটা, তারা কি করে বুঝবে? তারা এই সুযোগটা তো পাচ্ছি না, অনেকে জানতে পারছে না। এটা যদি আপনি একটু আমাদের যে কৃষিক্ষেত্রটা এখন খুব বড় হয়েছে। তো কৃষি মানে শুধু ধান চাষ, গম চাষ, আলু চাষ তো নয়, এর পাশাপাশি পশুপালন, মুরগি পালন বা ডেয়ারি, মৎস্য চাষ, এই সমস্তগুলো কিন্তু আমাদের কৃষিক্ষেত্রের মধ্যে এসে গেছে। তাহলে একজন কৃষিজীবী যে চাষবাস করছে তাকে যে বিভিন্ন রকম ছাড় দেওয়ার ব্যাপারটা যেগুলো ঘোষণা করা হচ্ছে, যে সমবায় থেকে তাকে বা নাবার্ড, একটা সেদিনে আমাদের রিজার্ভ ব্যাংকের সচিব উনি ঘোষণা করলেন যে নাবার্ডের মাধ্যমে নাবার্ড টাকা দিচ্ছে সমবায়ের কাছ থেকে কৃষকরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে। কিন্তু এই যে দেওয়ার যে কথাগুলো দেওয়া হচ্ছে, এই প্রতিশ্রুতিগুলো যে দেওয়া হচ্ছে, সেখানে যদি ওই কৃষকের কাছে সেই খবরটা না গিয়ে পৌঁছায়, হ্যাঁ, তাহলে কিন্তু বিশাল সমস্যা আছে। যেমন অনেক এই রাজস্থান বা ওই সমস্ত জায়গায় যারা গুর্জর জাতীয় যারা অধিবাসী আছে, যারা একদম খুব মানে নিরীহ প্রকৃতির মানুষ, তারা সব কিছু লেখাপড়া জানেই না, তারা জানেই না যে এইসব টাকা বাতিল হয়েছে বলে। তার মানে সেখানে বিদ্যুৎ সংযোগ নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, একবারে অনুন্নত এলাকা, তারা জানেই না কিভাবে এটা করা যায়। তাই এখন এইটাকে ঠিকমতো ভাবে প্রচার করতে গেলে বা প্রকৃতপক্ষে তাদের এই ছাড়গুলো যে দেয়া হবে বা সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটাকে জানাবার জন্যে আমার তো মনে হয় পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে জেলা মানে ব্লক স্তর, জেলা স্তর, হ্যাঁ, এইভাবে একবারে পঞ্চায়েতের মাধ্যমে এগুলোকে কিন্তু তাদের কাছে যে পৌঁছে দিতে হবে, এটাই কিন্তু এখন একমাত্র উপায়। তা নাহলে কিন্তু অনেক চাষি দেখা যাবে তারা বঞ্চিত হচ্ছে, তারা অনেক শ্রমজীবী মানুষ তারা বঞ্চিত হচ্ছে। কারণ এই যে একটা সামনে রবি মরশুম আসছে, এই সময়ে যে এই আলুর লাগানো হবে, সর্ষে, ডাল, কলা ইত্যাদি চাষের একটা যে সময়, এই সময়ে যদি তারা সময়ে যদি না পায়, হ্যাঁ, অর্থাৎ আমি সময়ে যদি আমি সেই সুযোগ বা ঋণটা পাই, সহজ শর্তে যে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা যদি আমি না পাই, তাহলে আমি আগামী বছর আমি কি করে খেয়ে বাঁচবো? এটা একটা খুব সমস্যার সৃষ্টি হয়ে যাবে। কারণ যাদের ওইখান থেকে উৎপাদন করে তারা তাদের খাবার সংগ্রহ করে, কারণ তারা তো যে চাষবাস করে তারা বেশিরভাগটা জীবন ধারণের জন্য, তারা তো কমার্শিয়াল ফার্মিং করে না, তারা তো বাণিজ্যিক কৃষি নয় তারা তো যেটাই করে সেটা তাদের কিন্তু সবটাই হচ্ছে জীবন ধারণের মতো। তাই তারা যদি ওই সুযোগগুলো তারা না পায়, তাহলে দেখা যাবে যে যাদের জন্য এত কাণ্ড, উনি যেটা বলছেন বা আমরা যারা অর্থনীতি থেকে যেটা জানি, যে প্রকৃতপক্ষে এখানে কিছুটা বৈষম্য কমবে, কিছুটা সুদের হার কমবে, মানুষ কম দামে জিনিস পাবে, এইসব জিনিসগুলো কিন্তু টাকাগুলো বা কালো টাকাগুলো উদ্ধার করতে পারলে কিন্তু ঘটবে। কিন্তু যদি আমরা তাদের সুযোগগুলো না পৌঁছে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো ভাবতে হবে বা আরো অন্যান্যভাবে পদ্ধতি অবলম্বন করতে হবে, কিভাবে তাদের কাছে আমরা এই যে প্রকল্পের যে সুফল সেগুলো আমরা পৌঁছে দিতে পারি, কিভাবে পদ্ধতিগতভাবে কিন্তু আরো অন্য কিছু ভাববার সময় এসেছে। তাহলে কিন্তু তাদের মধ্যে একটা বিশাল আশঙ্কা, হ্যাঁ, দেখা যাচ্ছে তাহলে আমরা কি চাষ করতে পারবো না, কি আমি কি আর ব্যবসা করতে পারবো না? যে মাছ চাষি সে ভাবছে আমি কি মাছ চাষ করতে পারবো না, যে আলু চাষি সে ভাবছে আমি আলু চাষ করতে পারবো না। এইসব সমস্যাগুলো তাদের মধ্যে এমন হচ্ছে, তাদের মধ্যে একটা হতাশা, শুধু আশঙ্কাই নয়, তাদের মধ্যে একটা হতাশাও দেখা দিচ্ছে। হ্যাঁ, যে আমাদের তো চাষের উপরই নির্ভর করে আছি আমরা, বা কেউ হয়তো ওরকম ওই ছাগল পালন করে বা গরু পালন করে বা ওই তার থেকে দুধ বিক্রি করে, এসব করে যারা জীবনযাপন করে, তাদের কথাটা কিন্তু আমাদের ভাবতে হবে। তার সংখ্যাটাই কিন্তু আমাদের বেশি, কেন এখনো আমাদের ভারতবর্ষে প্রায় 28 থেকে 30% মানুষ
বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইনে আছে, হ্যাঁ, দারিদ্র সীমার নিচে বাস করে। সেই দারিদ্র সীমার নিচে যারা বাস করে তারা দিন আনে দিন খায়, এরকম অবস্থা। তা সেই জায়গায় কিন্তু সরকারের যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে, উন্নয়নমূলক প্রকল্প বা বিভিন্ন ছাড়ের ব্যাপার যেগুলো দেওয়া হচ্ছে, বা ভর্তুকি বা সাবসিডি যেগুলো দেওয়া হচ্ছে, যাতে সহজে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য কিন্তু একবারে পঞ্চায়েত স্তর থেকে, একবারে নিজের তৃণমূল স্তর থেকে একবারে উচ্চ লেভেল পর্যন্ত ভালোভাবে প্রোপাগান্ডা প্রচার করা, ক্যাম্পেনিং করা, মোবাইল ক্যাম্প করা, দরকার হলে মোবাইল গাড়ি দিয়ে নিয়ে গিয়ে সেখানে গিয়ে তাদের কাছে যে বলা, এইভাবে যে আমাদের প্রচারটা করা কিন্তু খুব সময় এসেছে। তা নাহলে কিন্তু এই সমস্ত মানুষরা প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বে, এবং সেটা কিন্তু আমাদের অর্থনীতির আগেই নিয়ে যাওয়ার জায়গায় অর্থনীতিকে পিছিয়ে দেবে। হ্যাঁ, না, আপনি তাহলে বলতে চাইছেন যে একদম তৃণমূল স্তর থেকে, হ্যাঁ অবশ্যই, একদম গ্রাম পঞ্চায়েত স্তর থেকে, হ্যাঁ একবারে বুথ লেভেল, হ্যাঁ বুথ লেভেল একবারে, হ্যাঁ একবারে প্রত্যেকটা গ্রামে পৌঁছে যেতে হবে। সেখানে সরকারিভাবে সরকারি অফিসারদের পাঠিয়ে তাদেরকে সেটা করতে হবে, তাহলে তারা জানতেই পারছে না। প্রশাসনকে তুলে নিয়ে আসতে হবে হ্যাঁ, গ্রামে, একবারে গ্রামে আনতে হবে, এবং তাদের বাড়ি বাড়ি ঘুরতে হ্যাঁ। হবে, দরকার হলে বৈঠক করতে হবে। যে আগেকার দিনে আমরা দেখতাম যে একটা পাড়াগত ভাবে বৈঠক হলো, তাতে কিছু কথা বলা হলো। এখন একটু উন্নত মানের, হ্যাঁ পঞ্চায়েত আরো রাজ update আমাদের তো হয়েছে। প্রত্যেক জায়গায়, আজকে ভারতবর্ষের সব রাজ্যেই বা সব জায়গায় তো পঞ্চায়েত রাজ একটা হ্যাঁ, ভালো প্রতিষ্ঠান, অবশ্যই, হ্যাঁ। একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন গড়ে উঠেছে। অতএব সেখানে পৌঁছানোর তো সুযোগ আছে, কিন্তু তার জন্য যে পরিকাঠামো দরকার সেভাবে কিন্তু সরকারকে ভাবতে হবে। আচ্ছা, আপনি দেখুন এই যে সুইস ব্যাংক, হুম। হ্যাঁ, সুইস ব্যাংকে শোনা যায় যে বহু টাকা জমা আছে। হুম, হুম। এই বিষয়টা একটু বলুন যে কি করে, কারা হ্যাঁ। বা কিভাবে ওখানে সুইস ব্যাংকের টাকাটা জমা পড়ে এবং সেটা কেন উদ্ধার করা যায় না? আর সুইস ব্যাংকে যে টাকাটা জমা পড়ছে সেটা কিন্তু ভারতীয় মুদ্রা নয়, আচ্ছা। সেখানে কিন্তু ডলার ট্রান্সফার করে টাকাটা জমা পড়ছে। মানে ভারতীয় যে কারেন্সি সেটাকে চেঞ্জ করে, চেঞ্জ করে, সেগুলো চেঞ্জ করে যাচ্ছে। এখন এখানে প্রথমত দু তিনটে ভাবে হয়। প্রথম হচ্ছে যে ধরুন আপনি একজন বড় ব্যবসায়ী, হ্যাঁ, আপনি ধরুন লোহা ইস্পাত তৈরি করেন, লোহা ইস্পাত, এবারে সেটা বিদেশে পাঠানো হবে। এবারে সেখানে ধরুন আপনি 100 কোটি টাকার জিনিস বিক্রি করছেন, তাহলে 100 কোটি টাকার মূল্যের যে ডলার সেটাতে সে ট্রান্সফার পাচ্ছে। সেই ট্রান্সফার করার পর সেই সব ডলারটা সেখানে কিন্তু যে পরিমাণ জিনিস সেখানে নিয়ে যাচ্ছে সেটা পুরোটা সে দেখাচ্ছে না, সেখানেও কিন্তু সে মানে গোপন রাখছে ব্যাপারটা। যার ফলে যেটা অতিরিক্ত যেটা হচ্ছে সেই অতিরিক্তটাই সেখানে করা জমা রাখছে। তার ফলে এইভাবে জমা রেখে রেখে, হ্যাঁ, সেখান থেকে তাদের ওই পরিমাণটা বাড়ছে। এবং সুইস ব্যাংকে সব থেকে নাকি, সুইস ব্যাংকে একটা 2006 সালে একটা রিপোর্ট এসেছিল, 2006 সালে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, যদি মানে সাম্প্রতিক আমরা রিপোর্টটা পাইনি। তাতে আমরা যা দেখেছি যে সুইস ব্যাংকে সব থেকে ভারতের লোকেদেরই বেশি টাকা জমা আছে, মানে প্রায় 15,000 বিলিয়ন ডলার, 15,000 বিলিয়ন ডলার 2006 সালের রিপোর্ট। তারপরে ধরুন 10 বছর কেটে গেছে, তাহলে যদি আমার মনে হয় যে গণিত হারে যদি বাড়ে যে কত বেড়েছে। আমরা এই প্রসঙ্গে ফিরে আসছি যে হ্যাঁ। সুইস ব্যাংকের টাকা কিভাবে হচ্ছে না হচ্ছে এবং বর্তমান যে সমস্যা সেটা কিভাবে এর সুদূরপ্রসারী ফল হবে, কি প্রভাব পড়তে পারে, এই নিয়ে আমরা আলোচনা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন, আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজকে সোজা কথায় যে বর্তমান যে পরিস্থিতি সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম অধ্যাপক
ডক্টর স্বপন কুমার লাহার সঙ্গে। আমরা ফিরে আসছি সেই আলোচনায়। স্যার, সুইস ব্যাংকটাকে একটু বলুন। যে ওই যে যেটা বলছিলাম, হ্যাঁ। যে সুইস ব্যাংকে আমাদের যাদের বেশি ইনকাম, আমাদের যে এখন বর্তমানে আমাদের আগে বলা হতো যে টপ 10%, টপ 10%টা এখন বেড়ে টপ 20 থেকে 30-তে প্রায় পৌঁছে গেছে। এই সমস্ত যে উচ্চবিত্তের যারা ব্যবসায়ী, শিল্পপতি এবং আরও মন্ত্রী লেভেল পর্যন্ত যারা সব আছেন, এরকম লোক যারা তাদের আত্মীয় পরিবাররা বেশিরভাগ তারা বিদেশে থাকে, তাদের বেশিরভাগই তাদের অনাবাসী বলা যায়, তারা বিদেশে থাকে, সেই তাদের মাধ্যমেই কিন্তু টাকাগুলো চলে যাচ্ছে ওখানে। এটা একটা দিক। ব্যবসার মাধ্যমে তো যাচ্ছেই, এটা একটা দিক। আবার তাদের ফ্যামিলির লোক, ধরুন আমার কোনো আত্মীয় ইংল্যান্ডে রয়েছে, হ্যাঁ, তাহলে সে এবার আমি এখান থেকে কিছু টাকাটা তাকে পাঠাতে হবে, আমার হয়তো সে বলছে আমাকে কিছু টাকা পাঠাও, নাহলে আমি পাচ্ছি না। এবার আমি কি করলুম, এখানে আমার টাকাটা পাঠানোর সিস্টেমটা হচ্ছে রিজার্ভ ব্যাংকে টাকাটা আমাকে জমা দিতে হবে। ওইটা একটু বলুন যে টাকাটা আমি কি করে পাঠাবো? টাকাটা পাঠানোর নিয়ম হচ্ছে যে আমার তো ওই 10,000 টাকার নোটের বান্ডিল পাঠালে হবে না, হ্যাঁ, তার এই টাকাটা আমি রিজার্ভ ব্যাংকে জমা দেবো। এবার আমি একটা অজুহাত দেখালাম যে আমার ছেলে ওখানে পড়াশোনা করে, হ্যাঁ, তার পড়াশোনার খরচ বাবদ এটা আমি পাঠাচ্ছি। তাহলে আমি সেটাকে সেই সমস্ত দেখিয়ে, কাগজপত্র দেখিয়ে আমি রিজার্ভ ব্যাংকে টাকাটা জমা দিলাম, সেটা ডলার হিসেবে আমাকে দিয়ে দিল এবং সেইটা আমি ওখানে পৌঁছে দিলাম। এবারে সেখানে দেখা গেল যে প্রকৃত হয়তো দেখা গেল যে তার হয়তো $200 লাগবে, সেখানে হয়তো $500 আমি দিয়ে দিয়েছি। তাহলে এইখানে এই যে এক্সেস $300, সেখানে সেই টাকাটা সেই ডলার হিসেবে সেখানে জমা করে দিল। আর সুইস ব্যাংকে যে টাকাটা জমা থাকে কোনো নামে থাকে না। আমরা যতটুকু পড়াশোনা করে পেয়েছি, জেনেছি যে আমাদের যেমন এখানে ধরুন যে যার নাম আছে, আমাদের অ্যাকাউন্ট যে যার অ্যাকাউন্ট খুলেছি আমরা, সেখানে আমাদের অ্যাকাউন্টে নাম আছে, হ্যাঁ, তার প্যান নাম্বার থেকে আরম্ভ করে সব। ওখানে কিন্তু পুরো কোড নাম্বার, সেখানে কি কোড যে XYZ কি 1 2 3 কেউ জানে না। অতএব আমার যদি সুইস ব্যাংকে টাকা থাকে, যে কেউ জানবে না, কারণ একমাত্র সুইস ব্যাংকের যে অধিকর্তা বা কর্তৃপক্ষ সেই মাত্র জানে। এখন সুইস ব্যাংকের মানে ওরা নাকি, আমি কাগজে পড়ে যে দেখছিলাম, ওরা নাকি বলছে আমরা 18 সালের মধ্যে সব জানিয়ে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, বলবে কিনা জানি না। তবে ওখানকার টাকাটা যদি ফিরিয়ে আনতে পারা যেত, তাহলে সত্যিই আজকে আমাদের ভারতবর্ষের যে 30% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তারা খেতে পাচ্ছে না, অনাহারে মরছে, ঠিকমতো চিকিৎসার অভাবে মরছে, এই যে ব্যাপারগুলো কিন্তু আমরা অনেকটাই ঘটাতে পারতাম। কেন এই ওভার ট্যাক্সেশন করে আমাদের দেশে, আমাদের যখন বাজেট হয় জানেন, আমাদের বেশিরভাগই টাকাটা পরোক্ষ কর থেকে, পরোক্ষ কর থেকে আমাদের টাকাটা বেশি আসে। কারণ আমাদের ইনকাম ট্যাক্স বা আয়কর বা যেটা প্রত্যক্ষ কর বলি আমরা, সম্পদ কর ও ইনকাম ট্যাক্স, তার পরিমাণটা কিন্তু খুব কম। তার বেশিরভাগ টাকাটাই কিন্তু আদায় করা হয় আমাদের এই পরোক্ষ কর থেকে। এই পরোক্ষ করের বোঝাটা, যেমন ধরুন আপনি একটা দেশলাই কিনছেন 2 টাকায়, হয়তো 50 পয়সা ট্যাক্স দিচ্ছেন, আর আমি একজন খুব অবস্থাপন্ন লোক, আমিও 50 পয়সা ট্যাক্স দিচ্ছি, আর টাটা বিড়লা সেও 50 পয়সা ট্যাক্স দিচ্ছে। আমাদের একটা কথাই হয়েছে যে দি রিচ শুড পে মোর ট্যাক্সেস দ্যান পুয়ার, ধনীদের উচিত গরিবদের থেকে বেশি কর দেওয়া। তারা এই উচ্চ কর হার আদায় করতে গিয়ে তারা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, তার ফলে কালো টাকা সৃষ্টি হচ্ছে। আমার অতিরিক্ত আয় হলে আমি আয়টা দেখাচ্ছি না, সেইভাবে কালো টাকার সৃষ্টি হচ্ছে। এবারে বেনামি সম্পত্তি কিনে সেইটাকে মূলধনী লাভ কর হিসেবে আমি পাচ্ছি, সেটা আমি সরকারকে দিচ্ছি না। আমি অবৈধভাবে টাকা রোজগার করে সরকারে যদি কর দিই, তাহলে কিন্তু সেটা সাদা টাকা হয়ে যায়, কিন্তু কেউ দেয় না। আর মজুদ ব্যবসা, এই যে হোর্ডিং ব্যবসা, এই যে রিয়েল এস্টেট, আবাসন, এই সমস্ত ব্যবসার মাধ্যমে ফাটকা কারবার বা যেটা বললাম অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো, এই যে ক্ষুদ্র, সেগুলো আমাদের যে সেবি আছে, সেবিকে বুড়ামূল দেখিয়ে যাকে বলে, আজকে আমাদের তারা অলিতে গলিতে একটা করে সাইনবোর্ড খাটিয়ে তারা এই আর্থিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে। এর ফলে আমাদের ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ দারুণভাবে দুর্দশায় পড়ছে, কারণ তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে ওই সব জায়গায় টাকা নিয়ে জানা করাচ্ছে। তাদেরকে লোভ দেখানো হচ্ছে যে 1,000 টাকা রাখলে তুমি 1 বছর বাদে 2,000 টাকা পেয়ে যাবে, 50,000 টাকা রাখলে 1 বছর বাদে তুমি 1,00,000 টাকা পেয়ে যাবে। এইভাবে লোভ দেখিয়ে ওই সমস্ত অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু মানুষকে পুরোপুরি ঠকিয়ে যাচ্ছে। সরকারে কিন্তু এই জায়গাগুলোকে ধরতে হবে, নিয়ম কানুন কঠোর করতে হবে। হ্যাঁ, যারা ওই যে উচ্চ মূল্যের নোট, তারা কিন্তু অ্যাকচুয়ালি কালো টাকাকেও অ্যাকচুয়ালি টাকা হিসেবে কজন লোক রাখে, তারা বেশিরভাগই রিয়েল এস্টেট কেনে, অর্থাৎ ওই ধরুন ওই ফ্ল্যাট কিনছে বা সোনা দানা কিনছে, তারা নানা রকম মূল্যবান এই সমস্ত জিনিস কিনে তারা
এগুলোকে হোর্ডিং করছে। অতএব আজকে আমাদের সারা ভারতবর্ষের এই কালো টাকাকে উদ্ধার করতে গেলে শুধু উচ্চ মূল্যের নোট বাতিল করলেই হবে না, এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত আইন আছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের যে যারা উচ্চপদস্থ কর্মচারী আছে তাদেরকে সৎ হবার জন্য চেষ্টা করতে হবে এবং আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। এবং আজকে আমাদের যে শিক্ষা দীক্ষা, আজকে মানুষ ওই যে আমরা কথায় কথায় বলছি মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, নৈতিক অধঃপতন হচ্ছে, কেন না আমাদের মধ্যে ভোগবাদ আমাদের মধ্যে এমন আনাচাকার আমাদের মধ্যে জড়িয়ে ধরেছে, আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে। সবাই চাইছে আমি কি করে ভালোভাবে জীবন কাটাবো, হ্যাঁ এইটা করতে গিয়েই সবাই চাইছে আমি বেশি করে টাকা কি করে রোজগার করতে পারি। এই জন্যই ব্ল্যাক মানি, বিগেস্ট ব্ল্যাক মানি। অতএব কালো টাকার পাহাড় তৈরি হচ্ছে। এই যে উচ্চমূল্যের নোট বাতিল হলো, যদি আমরা প্রকৃত অর্থে কালো টাকা ধরতে পারি, প্রকৃত অর্থে কালো টাকা উদ্ধার করতে পারি, তাহলে কিন্তু হয়তো আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ভালো হতে পারে। সেটা সময়ই বলবে কতখানা আমাদের এর ফলপ্রসূ। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করছি যে এই যে বর্তমান পরিস্থিতি, এটা তো সাময়িক একটা সমস্যা হচ্ছে, অবশ্যই এর কি ফল কি এটা আপনি একটু সংক্ষেপে এখন একটা আমাদের একটা হচ্ছে একটা মানে শর্ট রান, মানে একটা স্বল্পকালীন ফল প্রভাব, আর একটা হচ্ছে লং রান বা দীর্ঘকালীন প্রভাব। এখন আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে লোক টাকা তুলতে গিয়ে 3 দিন 4 দিন ধরে লাইন দিয়ে গেছে। হ্যাঁ, আমি নিজেও টাকা তুলতে গিয়ে আমাকে 2 দিন লাইন দিতে হয়েছে। ঠিক এইভাবে একটা শ্রমজীবী থেকে আরম্ভ করে, চাষি থেকে আরম্ভ করে একজন প্রত্যেকটা মানুষকে এই যে লাইন দিয়ে টাকা তুলতে গিয়ে তার যে একটা সময়ের অপচয় ঘটছে। হয়তো একটা ভালো কাজ করতে গেলে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সেটা কদিন। অতএব আজকে আমাদের পরিকাঠামোটা একটু ভালো করে, যদি একটু 500 টাকার নোট, আমি যেটা আমি আরেকবার বলছি যে 2000 টাকার নোট নয়, 500 টাকার নোটটাকে বেশি করে সার্কুলেট করলে তাহলে মানুষের কিন্তু লেনদেনে অনেক সুবিধা হবে। বাজারে যে মন্দা দেখা দিয়েছে সেটা অনেকটা দূর হবে এবং আমরা সাময়িকভাবে অসুবিধার ভোগ করলেও যদি প্রকৃত কালো টাকা উদ্ধার হয়, তাহলে যদি মুদ্রাস্ফীতি আমরা কমাতে পারি, তাহলে অনেকের জীবনযাপনের মানটা অনেকটা উচ্চ হবে। হ্যাঁ, এবং যারা কালো টাকা জড়ো করে রাখছিল তাদের মধ্যে একটা ভয় আসবে যে আবার কখন নোট উচ্চ মূল্যের নোট বাতিল হতে পারে। তারা কিন্তু আর ওই টাকা কিন্তু আর বান্ডিল বেঁধে রাখবে না বা ওরকম করে ওই বেনামে সম্পত্তি কেনার কথা ভাববে না। তবে আইনটা আমাদের কঠোর করতে হবে, সরকারকে কিন্তু ভালোভাবে মনিটরিং করতে হবে, তাহলে কিন্তু হবে না। এর যে ফল একটা সুদূরপ্রসারী এবং সুদূরপ্রসারী হতে পারে। সাধারণ মানুষের কোনো ভয়ের কিছু তেমন কারণ নেই, সাময়িক কিছু অসুবিধা হবে, কিন্তু এটা আমাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমাদের কিছু ভালো হয়, যদি আমাদের এই যে 30% গরিব মানুষ তাদের যদি আমরা কিছু ভালো করতে পারি, সেখানে কিন্তু আমাদের সবাইকে একটু ভাবতে হবে। হয়তো এই অসুবিধাটা আমাদের এই পরিকাঠামোর অভাবের জন্যই হয়েছে, কারণ গ্রামাঞ্চলে যেহেতু আমাদের এই ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠেনি, এটাই একমাত্র কারণ। হ্যাঁ, অতএব যদি এগুলোকে কাটিয়ে উঠতে পারা যায়, তাহলে কিন্তু আমাদের কোনো ভালো ফল দিতে পারে, আশা করা যেতে পারে। ভারতবর্ষ একটা সম্পূর্ণ হতে পারে। আমাদের অর্থনীতি অনেকটা এগিয়ে যাচ্ছে, অনেকটা এগোচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের ধরুন 1969 সালে যে ব্যাংক ন্যাশনালাইজ করে ইন্দিরা গান্ধী যে সবুজ বিপ্লব এনেছিলেন, অর্থনৈতিক আমাদের 1990-91 সালে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া মনমোহন সিং বা নরসিংহ যেটা করে খানিকটা ভারতকে এগিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা যদি এইটাও যদি আমাদের খানিকটা আগিয়ে দিতে পারে, তাহলে আমরা সেই একই কথা বলবো যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল হবে। আমরা শেষ করলাম আজকে সোজা কথার এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির যে সমস্যা বা সমাধান বা মানুষের যে পরিস্থিতি, সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা সঙ্গে থাকুন নিউজ 7 দিন। আবার আগামী রবিবার আমরা অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন নিউজ 7 দিন।